নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ কড়া আলাপের সঙ্গে শান্তা শার্লিন। আজ কড়া আলাপে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর সাজিদুল হক রুবেল, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। আমাদের সাথে রয়েছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান ম্যাগাজিন। আমাদের সাথে রয়েছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের কড়া আলাপে। শুরুতেই জয়নাল আবেদিন শিশির, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আজ ঢাকা ৮ আসনে এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির যে ঘটনাটি হলো, যে ডিম ছোড়ার ঘটনা, প্রার্থীরা প্রচারণায় যাচ্ছেন, প্রচারণা চলছে, এরই মাঝে ডিম ছোড়ার মতো যে ঘটনাটি ঘটেছে, এই প্রসঙ্গে আপনার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে অভিযোগ করেছেন তিনি, আজকে যেটা হয়েছে সেটা খুব দুঃখজনক এবং এতেই অস্বীকারের চেষ্টা আরও বেশি ন্যাক্কারজনক। তিনি রীতিমতো সরাসরি আর কি বলেছেন যে মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে এই ঘটনাটি ঘটেছে। এই হামলা মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে ঘটেছে, এই দাবির আসলে ভিত্তি কি? কেন তাকে বলা হচ্ছে, তার প্রতি আঙুল কেন উঠছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক রনি ভাই এবং সাজিদুল ভাইকে। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে আজকে যে হামলা হয়েছে, এটা আসলে আজকে প্রথম না, এর আগেও তার উপরে হামলা বলা যায় যে ময়লা ছোড়া হয়েছে। তাকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় হত্যার হুমকি দেওয়া হচ্ছিল এবং নাসিরউদ্দিন পাটোয়ারির যে বিপরীত প্রার্থী, সেও বলছে যে আমি কিছু বলছি না, কিন্তু আমি চাইলেই অনেক কিছু করতে পারি এবং আমার হাতে একটি মায়ের খেতে চাই। বিভিন্নভাবে হুমকি দুমকি দিয়ে যাচ্ছে এবং আজকেই যে জিনিসটা হলো, হামলা করা হয়েছে এবং আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে এখানে। তার আগে আপনি গতকাল যদি দেখেন, আমাদের ঢাকা 18-র যে প্রার্থী আরিফুল ইসলাম আদিব, তার উপরে প্রকাশ্য দিবালোকে হামলা করা হয়েছে এবং সেই হামলার দায় বিএনপি নিয়েছে, স্বীকার করেছে এবং বিএনপি নেতা দিদারকে দলীয় শোকজ পর্যন্ত করেছে। যে হামলাটা বিএনপি নেতা দিদার করেছে, বিএনপি দায় নিয়ে দলীয় শোকজ পর্যন্ত করেছে। বিএনপি দায় স্বীকার করে নিয়েছে। ঢাকা 18-র কথা বলছি। জি, আজকে ঢাকা 8-এ যে হামলাটি হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে, সেখানেও বিভিন্ন গণমাধ্যমে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা বলেছে নাসিরউদ্দিন দুর্নীতি করেছে, এই করেছে, সেই করেছে, এই জন্য তার উপরে হামলা। এবং তারা কিন্তু অন ক্যামেরা এগুলো বলে ফেলেছে। বিএনপি যে হামলাটা করেছে তার প্রমাণ কিন্তু তার দলীয় নেতাকর্মীদের বিভিন্ন ফুটেজ এবং তাদের মিডিয়ায় কথা বলা। সুতরাং এখানে বিএনপি হামলা করেছে একদম স্পষ্ট। আরও স্পষ্ট হচ্ছে ডিম ছোড়ার ঘটনাটির কথা বলছেন। আমি সেটাই বলছি, ডিম ছোড়া বলতে এখানে তো ডিম তো বিএনপির পক্ষ থেকে এসেছে, অন্য কোনো দল থেকে হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিএনপি তো ওটা অলরেডি স্বীকার করেছে। বিএনপি বিকেলে আমরা যখন এর প্রতিবাদে একটা মিছিল করলাম, মির্জা আব্বাসের নেতাকর্মীরা শাহজাহানপুরে আরেকটি পাল্টা মিছিল করলো, একদম আমাদের কাছাকাছি, অথচ তাদের কোনো কর্মসূচি ছিল না। প্রায় আরেকটা হুমকি দিল, হামলার একটা প্রস্তুতিও ছিল তাদের। এই যে তাদের এই হামলা, বিএনপির দলীয় হামলা, এগুলো তো কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। আপনি দেখেন আমাদের যে পদযাত্রার যে হামলাটা হলো, আওয়ামী লীগ গোপালগঞ্জে হামলা করেছে, আর যত জায়গায় ডিস্টার্ব করা যায়, কক্সবাজার শুরু করে বান্দরবান, প্রত্যেকটি জায়গায় কিন্তু বিএনপি হামলা করেছে। বিএনপি আমাদেরকে হামলা করেছে, যতভাবে অসহযোগিতা করা যায় করেছে। এখন তারেক রহমানের নির্দেশে এবং মির্জা আব্বাসের তারেক রহমানের সম্মতিতে মির্জা আব্বাসের নির্দেশে, সেটা তো বলছেন। বিএনপি নেতাকর্মীরা তো প্রত্যেকেই বলে আমরা তারেক রহমানের নির্দেশে সব কিছু করি এবং তিনি যা বলেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করি। এখন আমরা তো মনে করি বিএনপি নেতাকর্মীরা এত বড় কাজ করেছে, এটা তারেক রহমানের সম্মতি ছাড়া। আর মির্জা আব্বাসের নেতাকর্মীরা মির্জা আব্বাসের
নির্দেশনা ছাড়া কিছু করেছে আমরা বিশ্বাস করি না। আচ্ছা, এক্ষেত্রে একটি কথা যোগ করতে চাই যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন যে আমি চা খাওয়ার দাওয়াত দিয়েছি। চা খাওয়ার দাওয়াত দেওয়াটা কি অপরাধ কিনা, এটি আমি হুমকি দিয়েছি এমন কথা বলা হচ্ছে, কিন্তু আসলে তিনি হুমকি দেননি এ কথার মানে সেই দাবি করেছেন মির্জা আব্বাস। তো এই প্রসঙ্গে কি বলতে চাইবেন? সবচেয়ে বড় জিনিস হচ্ছে রাজনীতি হচ্ছে এখানে তর্ক হবে, বিতর্ক হবে, যেটা আপনারা বললেন যে মত দ্বিমতের স্বাধীনতা। এখানে কথার যুদ্ধ হবে, কথার প্রতিযোগিতা হবে, জনগণ সিদ্ধান্ত নেবে সে কাকে পছন্দ করে ভোট দিবে। নাসিরউদ্দিন পাটোয়ারি কি তার ব্যক্তি আচরণের কারণে বিএনপির কোনো নেতা কর্মীর উপর কি সহিংস আচরণ করেছে, কাউকে হামলা করেছে? সে তো কথা বলছে। আপনি এই তার বাক স্বাধীনতা সহ্য করতে পারছেন না, তার উপরে হামলা করে দিলেন। আচ্ছা, তার আদিপুর উপর হামলা প্রসঙ্গে করলেন। আমি যদি জানতে চাই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে মন্তব্যগুলো করেন সেগুলো কি আসলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অনুমতি সাপেক্ষে আসে, মানে তাদের দলের মুখ্য সমন্বয়ক এবং সবার অনুমতি সাপেক্ষে আসে কিনা যে মন্তব্যগুলো করে থাকেন প্রতিদিন? আপনার কাছ থেকে জানতে চাই। আপনি নাহিদ ইসলাম আজকে যে কথাটা স্পষ্ট করেছে এখানে, আমাদের তো নাহিদ ইসলাম কি বলেছে যে মির্জা আব্বাস এখানে কিভাবে বেড়ে উঠেছে, তো চাঁদাবাজের বিষয়গুলো স্পষ্ট করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি তো একই কথাই বলেছে এবং আমরা দলীয়ভাবে তো একই কথা বলেছি। আমরা তো খুব বেশি দ্বিমত করি না কেউ এখানে না। এখানে যাতে নাসির যাতে এখানে প্রার্থী সে বেশি বলবে, আপনি তো তার জন্য বেশি শুনছেন, কিন্তু নাহিদ তো এই জায়গায় প্রার্থী না, যার কারণে আপনি হয়তো এইভাবে শুনছেন না। সবচেয়ে যে জিনিসটি এখানে মানে আপনার বড় যে জিনিসটি আমরা এখানে দেখছি, দেখেন জুলাইয়ের শক্তিকে আসলে নিঃশেষ করে দেওয়ার একটা পায়তারা চলছে। আপনি দেখেন একদম বেছে বেছে যারা জুলাই যোদ্ধা তাদেরকে তাদের চরিত্র হনন করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন শহীদ ওসমান হাদি, তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পরে হামলা করে তাকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছে, কিন্তু এইসি নিরপেক্ষতার প্রমাণ দিয়ে এখন পর্যন্ত খুনিদেরকে শাস্তির আওতা নিয়ে আসতে পারেননি। উনিদের সক্ষম, নিরপেক্ষ এবং একটি দলের প্রতি হেলে যান নাই, তার প্রমাণ কিন্তু আমরা দেখলাম না তার কোনো কর্মকাণ্ডে। আদিবের উপরে যে হামলাটা হয়েছে ঢাকা 18-তে উত্তরায় খিলক্ষেতে, তারও কোনো আমরা বিচার প্রতিকার পাইনি। বিএনপি সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয় নাই। যে সহিংস আচরণ করে সে তো সন্ত্রাস। তাহলে ইসি তো তার ক্ষমতা বলে জি মানে কাজ করতে পারে। এখন আরেকটা জিনিস আপনার বলি, নাসিরউদ্দিন পাটোয়ারি যদি এমন কোনো আচরণবিধি লঙ্ঘন করে তার কথা দ্বারা এবং তার এই বাক স্বাধীনতা দ্বারা, তাহলে তো ইসি তো তাকে তার আইনগত মানে যে অধিকার রয়েছে বা আইন বলবৎভাবে তাকে শাস্তির আওতা নিয়ে আসতে জি পারে। ধন্যবাদ জয়নাল আবেদন শিশিরা। আমাকে একটু সময় দেবেন, আমি আরেকজনের কাছে যেতে চাই। রেজাউল করিম রনি, আপনার কাছে আসতে চাচ্ছি। শহীদ ওসমান হাদি ওপর গুলির পরপরই মির্জা আব্বাসের দিকে আঙুল তোলা হয়েছে এবং এখন এই ঘটনাগুলোর জন্য যে নাগরিক পার্টির এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি ডিম ছোড়ার ঘটনা এবং তারও আগে কিছু ময়লা পানি ছোড়ার ঘটনা আমরা পেয়েছি, গত 23শে জানুয়ারির কথা বলছি। এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনার দিকেও আমরা আসলে দেখছি যে বিএনপির দিকে আঙুল তোলা হচ্ছে। আপনি এই প্রসঙ্গে কি বলবেন, যে আসলে কি তাদের সম্পৃক্ততা রয়েছে নাকি নেই? জি ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। সহ-আলোচকদের ধন্যবাদ এবং প্রথমবারের মতো আপনাদের চ্যানেলে আসলাম, আপনাদেরকে অভিনন্দন। দেখেন, আমি প্রথমেই নাসিরউদ্দিন পাটোয়ারিকে অভিনন্দন জানাইতে চাই। উনি সফল হয়েছেন। উনি এইরকম একটা মায়ের আয়োজনের জন্য দীর্ঘদিন চেষ্টা করছিলেন, তারপর অবশেষে দেখা গেল তারা ডিম ছোড়া হইল এবং পোলাপান ব্যান্ডেজ বেঁধে ঘুরতেছে। এই যে নাটক, এই নাটকের বিষয়ে এখন এখানে তথ্য উপাত্ত যেগুলো হচ্ছে সেটা খুবই কমিক্যাল। এগুলো নিয়ে সিরিয়াস আলোচনা করার কিছু নাই, কারণ বিষয়টা পুরোটাই কমিক্যাল। এটা অনেক দিন থেকে চেষ্টা করা হচ্ছিল, আজকে উনি সফল হয়েছেন, এই জন্য ওনাকে অভিনন্দন জানাই। এবং মানে এরকমভাবে ব্যান্ডিজ পরে ঘুরতেছে, ঘটনাগুলো তো বারবার হচ্ছে না বারবার হচ্ছে, আমি তো বললাম বারবার তো সফল হয়নি, এইবার সফল হয়েছে। উনি একটা আক্রমণ, একটা মারামারি লাগুক, আপনি এই বলছেন আয়োজনটা অনেক দিন ধরে করা হচ্ছে। উনি নিজেই নিজের প্রচারণা চালানোর কেন জন্য করা এবং হচ্ছে আমি ফোকাসে আপনাকে আসার জন্য বলি। করেছেন। আমি আপনাকে একদম তাজা একটা কাঁচা উদাহরণ দিই। জি বলুন। গতকাল আমি এই ভাইয়ের সাথে একটা টক শোতে ছিলাম, একটা বেসরকারি টেলিভিশনে। সেই টক শোতে আমরা মত দ্বিমত পাল্টা আলোচনা করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আমার 10 সেকেন্ডের একটা বক্তব্য নিয়ে উনি একটা পোস্ট দিয়েছেন। সে পোস্টে ধরেন লোকজন ওনাদের অনুসারী বট বাহিনী এবং ওনারা যা যা বলার তা বলছে এবং সেটা বেশ ভিউ হচ্ছে, ওনারা এনজয় করছে। পুরা বক্তব্যটা দেওয়ার মতো কোনো নৈতিক দায়িত্ব তারা ফিল করে নাই, মনে করে নাই। হ্যাঁ, তারপরে আপনারা ধরেন যে এখন আমি কি করব, যখন আপনি এইভাবে বক্তব্য মেনুবারিং করেন, সোশ্যাল মিডিয়াতে অসহিষ্ণুতাকে উস্কায়া দেন, আপনি মাঠে ভায়োলেন্স ইনস্টিগেট করতেছেন, আপনি ভায়োলেন্সকে ডাইকে আনতেছেন। এটা তো 5 তারিখের পর থেকে এই গ্রুপটা সংঘবদ্ধভাবে এটা করতেছে এবং রাষ্ট্র
এখানে মদত দিচ্ছে, তাদেরকে নিবৃত্ত করা, পুলিশিং যে কাজটা, অ্যারেস্ট করা, এই করা, এগুলো না করে সোশ্যাল মিডিয়াতে তারা ইন্টলারেন্সি আপনার আচ্ছা, আপনি চর্চা বলছেন করতেছে। আমি যে- শেষ করি এখানে, জি। ইন্টলারেন্সি চেষ্টা করেছে এবং এই ইন্টলারেন্সিটা তারা মাঠে গড়ায় নিতে উৎসাহিত করতেছে এবং মিডিয়াগুলো হেল্প করতেছে। ধরেন উনি যে আজকে ধরেন এরকম একটা কাজ করলো, উনি কিন্তু একবার সরি বলেনি, আজকে আমরা দেখার সাথে সাথে আজকে আর সরি বলা দরকার ছিল, বলা দরকার ছিল। এই যে ওনারা যেটা করেছে যে ম্যানিপুলেটিং ফ্যাক্ট, তারপরে ম্যানিপুলেটিং ফ্যাক্ট তৈরি করে যেই ডিসিভিং আদার, ডিসিভিং করা হচ্ছে মানে কি আপনার যেটা করা ফলস ইন ট্রুথ, আমার বক্তব্য 10 সেকেন্ড কিন্তু নিচ্ছে, নিয়ে ন্যারেটিভ তৈরি করতেছে, করে ওনার 1.5 মিনিট দিচ্ছে, যেটা ওনার সুবিধা মতো দিচ্ছে। হ্যাঁ, এই যে ডিসিভিং আদার, যখন আপনি ডিসিভিং করবেন অন্যকে, এইটা ইজিলি ভায়োলেন্সের দিকে চলে যায়, খুব সহজে এটা ভায়োলেন্সের দিকে চলে যায়। ফলে এইটা তারা মনে করতেছে তারা পলিটিক্যালি গেইন করতেছে। জি। আসলে পলিটিক্যালি গেইনিং এতে হচ্ছে না, এতে পুরো পলিটিক্যাল এনভায়রনমেন্ট টক্সিক হচ্ছে, পুরো সিচুয়েশন ভায়োলেন্ট হয়ে উঠছে। এটা আমি বারবার বলার চেষ্টা করছি, কিন্তু ওনা যেটা করবো মানে ওনার আপনার বিরুদ্ধে কথাকে মিসইন্টারপ্রেট করা হচ্ছে। মিসইন্টারপ্রেটটা শুধু না, এটি একটি ফটো কাট ছাড়া হচ্ছে, কাটপিস সাংবাদিকতা করা হচ্ছে এবং আমাদের ভিলিফাই করা হচ্ছে। আমাকে উনি পার্সোনালি ট্রিগার করে দালাল প্রমাণ করার জন্য এই ভিডিও কাটটা, এই যে ভিডিওটা বললাম, এটা প্রমাণ করছে যাতে আমাকে ভালোভাবে দালাল প্রমাণ করা যায়। ফলে আপনি যখন কাউকে ভিলিফাই করার চেষ্টা করবেন, করার মধ্যে দিয়ে আপনি আপনার গ্রাউন্ড হারাই ফেলেন, কারণ ডেভিল ইজ এ লায়ার। হ্যাঁ, আপনি মিথ্যা দিয়ে কোনো কিছু অর্জন করতে পারবেন না, কিন্তু আপনি যখন এই যে পলিটিক্যাল ট্রুথ তৈরি করে, এটা মিথ্যার চেয়ে ভয়ঙ্কর। কেন এটা করছে আমরা আমরা একটু হাসিনার শুনে আমলে- আসি। আমি শেষ করে এই পয়েন্টটা বলে, এটা হাসিনার আমলের এই কাঠামো, এটা আপনারা ব্যবহার করছেন। 5 তারিখের পরে আমরা তো এটা জি, চাই আমরা নাই। একটু শুনে আসি, উত্তরটা নিয়ে আসি। কিছু বলতে চাচ্ছেন জয়নাল ফলে আবেদিন আমি শশী? একটু বললাম, যে উদাহরণটা দিলাম, এটা ব্যক্তিগত বলার জন্য না, উদাহরণটা দিলাম যে এটা আমি না, নিজে অবশ্যই চাক্ষুষ সামগ্রিকভাবে আমি জানতে চাই, সামগ্রিকভাবে জয়নাল আবেদিন আচরণটা শশী হচ্ছে। এটা কেন হচ্ছে? ইভেন তারেক রহমান, আমি বলি, যারা তারেক রহমান এমন কোনো বক্তব্য নেই যেটা মেনোভারিং করে প্রচার করা হচ্ছে না, যেটাকে টুইস্টিং করা হচ্ছে না। জি, আচ্ছা, আমরা একটু শুনবো। দেখেন রনি ভাই আসলে উনি আমাদেরই লোক। এটাও বাড়তি কথা না বললে পয়েন্টে কথা বলেন, আমাদের লোক বিশাল বুদ্ধিজীবী, এগুলি গত তো 70 উনি বছর। আমাদের জুলাই আন্দোলনের সহযোদ্ধা, ওনার প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে, আজকে পর্যন্তও আছে। তো উনি যে কাজটা করে, উনি কন্টিনিউয়াসলি প্রতারণামূলক নেগেটিভ বাজারে ছাড়ে, আর যখন ওনারা কেউ আন্ডার দেয় তখন উনি উল্টা তাদেরকে অপবাদ দেয় যে তোমরা ন্যারেটিভ বাজারে ছাড়ো। দেখেন একটু আগে সে যে অন্যায়টা করলো এবং যে ন্যাক্কারজনক কাজটা করলো, যে নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে যারা হামলা শিকার হয়েছে তারা ব্যান্ডেজ পরে ঘুরতেছে, কোনো হামলে হয় নাই, এটা একটা নাটক। হামলা হয়নি, এটা কিন্তু একবারও বলিনি, এই যে মেনোভারিং মানে কথা যেটা কিন্তু। হচ্ছে আপনি নাটক বলেছেন। আমি না, আর ভাই বলছি- চুপ করেন না একটু। আমি বলছি ডিম আমি শেষ চূড়া, করি। ডিম আচ্ছা, চূড়ার পরে ব্যান্ডেজ বাইরে আপনি ঘুরতেছে। নাটক বলছেন, হ্যাঁ। ব্যান্ডেজ পরে ঘুরতেছে বলছেন, এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সফল হয়েছে বলছেন, অবশ্যই। তাহলে নাসিরুদ্দিন সফল হচ্ছে। এই যে উনি মিথ্যা ন্যারেটিভটা ছাড়লেন, ওটা তো সত্যের কোনো লেশ মাত্র নাই। গতকালকে যে আদিবের উপরে হামলা হয়েছে তার ব্যাপারে মানুষ সময় পায় না, রাত্রে একটু ব্যস্ত ছিল, নাহলে একটা ন্যারেটিভ দিত, এর মিথ্যা কথা। গতকালকার হামলার ব্যাপারে আমি প্রতিবাদ করছি লাইভ শোতে, আপনি আরো ছিলেন। ন্যারেটিভ দিত। এখন কথা উনি এরা যখনই বলে তখনই মিথ্যা কথা ন্যারেটিভ কিন্তু। দিবে, যে আর আপনার কোনো ওনার narrative narrative থাকলে যদি আমরা কেউ শুনবো, ডিবাঙ্ক করে, শুনে আসি। এগুলো সে ডিবাঙ্ক হচ্ছে না, narrative দিয়ে অন্যায় করে ফেলছে। মেনোভারিং করতেছে। কালকে যেমন এই যে আজব জিনিস। কাঁচা মিথ্যা কথা, কালকে ওনার আমি একটা প্রতিবাদ সমস্যা কি করছি। জানেন, উনি কথা বলার সময় উনি কথা বলবে আর অন্যরা কথা বলার সময় দিবে না, তখন বলবে যে না 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 আপনি মিথ্যা বলতেছেন, আমি কথা বলতে দিব না আপনাকে। অনেকগুলো টকশো উনি এই কাজটাই করে, Right. মানুষের কনসেন্ট্রেশনটা নষ্ট করে, আর ওনার সময় উনি একদম নীরব বলে যায়। আমি তো চাইলে ওনার থামাইতে পারতাম একটু আগে। না, আপনি বলেন প্লিজ। তো উনি কি করলো, উনি সরাসরি একটা জিনিসকে দিবালোকের মতো, মানে স্পষ্ট জিনিসকে উনি মিথ্যা প্রমাণ করলো এবং একটা ন্যারেটিভ ছাড়লো, এবং এটাতে ন্যারেটিভ আবার সেটা স্বীকার করলো না। দেখেন গতকালকে একটা শুতে ওনার সাথে আমার কথা হয়েছে, ঠিক শুতে যে কথাগুলো হয়েছে আমি এর জিনিসগুলো নিয়ে আসছি। এখন কাটপিস করে মানে কি, আমি কি কোনো কিছু ভুল নিয়ে আসছি? পুরোটা তো এখন অনলাইনে আছে, পুরোটা কিন্তু উনি দেয়নি। পুরোটাই অনলাইনে আছে। এখন আমি তো আচ্ছা, এই না, দেখেন উনি মানে ওই যে বলে বিতর্ক তো চলবে, না, না, আসলে কতটুকু দেখানো হয়েছে না, 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 আমি আসলে ওনার দেখেন শেষ হবার উনি না। এর প্রতিবাদে উনি একটা স্ট্যাটাস দিয়েছে আমাকে নিয়ে, যে এনসিপি শিশির নোংরামিটা করলো, যে এনসিপি শিশির, তারপর একটা লাইনে যায় বললো যে উনি একটা স্ট্যাটাস দিয়েছে এর অংশ হিসেবে দে, জি। এর জবাবে গান্ডুটা পার্সোনালি আমাকে অ্যাটাক করছে, আচ্ছা, আমরা আমার উনিদের জন্য দোয়া করছে। ফকিন্নিরা এভাবেই সবকিছু দেখে, মন মতো ওদের ধান্দা, মানে ধান্দাবাজ, এই আচ্ছা, সমস্ত কথা বলে। দেখেন ব্যক্তিগত উনি আমারে মন্তব্যের দিকে চলে গান্ডু যাচ্ছে, বললো, আমরা একটু ফকিন্নি প্রসঙ্গে বললো, ফিরে আসি। ধান্দাবাজ বললো, আর উনি আবার একটু ন্যারেটিভ ছাড়লো আমরা বিদ্বেষ ছড়াই। চিন্তা করছেন ওনার এটা কখন বাস্তবিকতা- ধরা হয়েছে? যখন উনি দেখছেন, যখন এখন উনি আবার এই ভাবে জিনিসটা interpret করছে। করছে,
তখন আমি বাধ্য হয়েছি এটা বলতে। আপনি চিন্তা করেন জি, একটা আমরা- লোকের আমরা সে একটু গান্ধী প্রসঙ্গে বললো, ফিরে ফকিন্নি আসি। বললো, ডক্টর ধান্দাবাজ সাজেদুল- বললো। আচ্ছা আমি আমরা গান্ধী আবারও আসবো এই মানে প্রসঙ্গে। ফকিন্নি ধান্দাবাজ একটু ডক্টর সাজেদুল These হক are এত রুবেল, বড় মানে মিথ্যাচার এবং বিদ্বেষ করে উনি আবার আরেকজন বাজারে আবার অতিথির উনি কাছে আবার আসতে শান্তি চাচ্ছি। সুবাতাস দিচ্ছে। অবশ্যই আমরা right. একটু এবং উনি একটু নিয়মিত প্রসঙ্গে ফিরে আসি। continuously বিভিন্ন মিডিয়ায় গিয়ে উনি হচ্ছে জনবিদ্বেষ ছড়াচ্ছে এবং বলছেন ন্যারেটিভ ছাড়ছে। আমরা আপনাকে ধন্যবাদ এবং আমি আমার সব মিলে আসলে জানতে চাচ্ছিলাম যে এই যে সমালোচক- নির্বাচনী সংঘাত সংঘর্ষের ঘটনাগুলো ঘটছে বেশিরভাগই এনসিপি এবং বিএনপি জামাত এদের মধ্যেই হচ্ছে, কোনো ধরনের বাধার কি সম্মুখীন হচ্ছে কিনা, চোখে পড়ছে কিনা কিছু আপনার? ধন্যবাদ। একই সাথে আমার দুজন সম্মানিত সহ-আলোচক তাদেরকেও শুভেচ্ছা এবং হচ্ছে আমি আজকে প্রথম আপনাদের এই টিভিতে আসবার সুযোগ পেয়েছি স্টার নিউজের সকল দর্শক, বিশেষ করে তার কলা কৌশলী সকল ভাই এবং বোনদেরকে শুভেচ্ছা। যাই হোক, আমরা আমাদের প্রসঙ্গে ফিরে এসেছি। আমরা এতক্ষণ শুনলাম আপনার সাথে শিশির ভাই আর অনেক ভাইয়ের বাকযুদ্ধ যাই হোক, আর আপনার প্রশ্নটাও যেটা বলছেন যে আমি নিজেও একজন প্রার্থী, তো প্রার্থী হিসাবে আমি হচ্ছে গিয়ে কীরকম দেখছি আশেপাশে সব কিছুর পরিবেশ। আসলে এখানে একটা বিষয় কি আপনার যেটা যে আমরা ছোটোবেলার থেকেই আর কি বুদ্ধি হওয়ার পর প্রথম যে নির্বাচন আর কি স্কুল জীবনে আমরা 86 নির্বাচন দেখেছি, 88 দেখেছি, বা আমাদের ম্যাট্রিক পরীক্ষার সময় আমরা 91 নির্বাচন দেখেছি। এরপর থেকে আরও নির্বাচনের সময় সংঘাত সংঘর্ষ এটা হয়, হ্যাঁ অস্বাভাবিক হয়, কিন্তু এখন আমি মনে করি যে হচ্ছে আমরা যত বেশি হচ্ছে মানে বাঘ এসছে বলে হচ্ছে আওয়াজ দিচ্ছি, ঠিক আছে, বাঘ এসছে বলে সেই রাখাল ছেলের গল্পের মতো, এখন পর্যন্ত কিন্তু আসল বাঘ আমরা কেউ দেখিনি। এনসিপিও দেখেনি, বিএনপিও এখনও আসল বাঘ মোকাবেলা করেনি আর কি। কিন্তু আমরা যদি এখন এই বাঘ এসছে বলে একটা রব তুলতে থাকি, তাহলে কিন্তু আমরা এক ধরনের প্রস্তুতি নেব, এক ধরনের হচ্ছে নার্ভাসনেসের জায়গা নেব। এখন পর্যন্ত যথেষ্ট, এখন পর্যন্ত খালি সবচেয়ে বড় দুর্ঘটনা যেটা, সবচেয়ে বড় কষ্টের যে জায়গাটা, সেটা হচ্ছে যে 24 ঘন্টা পার হতে দেয় নাই তফসিল ঘোষণার, তার মাত্র মানে 22 ঘন্টার মধ্যেই হচ্ছে গিয়ে হাদি হত্যাকাণ্ড, যেটা এটি হলো সবচেয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় একটা মর্মান্তিক ঘটনা। এছাড়াও সারা দেশে হচ্ছে গিয়ে না বড় ধরনের সংঘাত সংঘর্ষ হচ্ছে গিয়ে শুরু হয়নি, হ্যাঁ শুরু হয়নি এখন। তবে এই ক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হবে দেখেন একটি ইসি কতটুকু তার সামর্থ্য অনুযায়ী এই পরিস্থিতিগুলো কন্ট্রোল করতে পারবে সেটা পূর্ণাঙ্গভাবে নির্ভর করে সেই নির্বাচনকালীন সরকারের উপরে। আপনি যদি হচ্ছে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে রেহাই দিয়ে দেন, ইসির কিন্তু আর স্বরাষ্ট্র উপদেষ্টা নাই, এই স্বরাষ্ট্র উপদেষ্টাই ইসিকে হচ্ছে গিয়ে সহায়তা করবে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আর কি। তো তিনি তো আপাতত শুধুমাত্র হচ্ছে গিয়ে পেঁয়াজের মূল্য বাড়ে না কমে, তিনি তো আপাতত হচ্ছে গিয়ে কৃষি মন্ত্রী সাজার চেষ্টা করতেছেন। তিনি আরো একটি মন্তব্য করেছেন, আপনাকে মনে করিয়ে দিতে চাই যে অস্ত্রগুলো লুট হয়ে গিয়েছিল সেগুলো আসলে ব্যবহার করা হবে না এই নির্বাচনে। তিনি নিশ্চিত হয়েছেন। তিনি কি ওই আন্ডারগ্রাউন্ড গ্রুপগুলোর কাছে যারা অস্ত্রগুলো লুট করে গেছিল তাদের সাথে কি তিনি আন্ডারগ্রাউন্ডে মিটিং করছেন, যে তিনি কনফার্ম হলেন? যাই হোক, দায়িত্বহীনতার ক্ষেত্রে আমার দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বা মন্ত্রীরা বারবার এরকম হচ্ছে হাসির খোরাক করে। আমার মনে আছে বা দুঃখের খোরাকও করে যে বহু বছর আগে র্যাব প্রথম ফর্ম হওয়ার পর আমরা তখন ছাত্র ইউনিয়ন নেতা, তখন আমরা শুনেছি একটা ছোট্ট শিশু 3 মাস বয়সে ছোট্ট শিশু বাবার কোলে থাকা অবস্থায় ক্রস ফায়ারে হত্যা হয়েছিল। তখন একজন এয়ার ভাইস মার্শাল ছিলেন, তিনি ছিলেন হচ্ছে কি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছিলেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আমরা এও শুনেছি সেই মখা আলমগীর আর কি মহিউদ্দিন খান আলমগীর মানে আওয়ামী লীগের সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, যে বিএনপির কর্মীরা রানা প্লাজা ধরে ধাক্কাধাক্কি করার কারণে রানা প্লাজা ভেঙে পড়ে গেছে আর কি। তো এরকম বিভিন্ন মর্মান্তিক পরিস্থিতিতে নানান রকম হচ্ছে কি হাস্যকর কথাবার্তা বলা, মনে হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীদের কাছ থেকে আমাদের এটা শুনতে হবে, এটা হচ্ছে আমাদের ভাগ্য। তবে যেটা হলো ভাগ্য এখনো বদল হয়নি, পরিস্থিতি এখনো বদল হয়নি, সেই রেওয়াজটাই হচ্ছে আমাদের এই জেনারেল জাহাঙ্গীর সাহেব কন্টিনিউ করে যাচ্ছেন। আমি আপনাকে একটু যোগ করতে চাই যে হঠাৎ করে আমরা অনেক ভয়াবহ ঘটনার পরিস্থিতির মোকাবেলা না করে আমরা দেখছি ডিমের ব্যবহার, মানে আমি একটু হালকাভাবেই বলবো যে আদালত চত্বরে আমরা দেখছি ডিম ছোড়াছড়ি হচ্ছে, প্রচারণায় নামলে ডিম ছোড়া হচ্ছে। আমরা কি আসলে একটু সহিংস থেকে অহিংস হয়ে উঠছি কিনা? আমার ছাত্র জীবনে একটা কথা মনে পড়লো, আমরা মশাল মিছিল করছিলাম আর কি,
ক্যাম্পাসে, তখন আমাদের ব্যাপক বেধড়ক লাঠিচার্জ করা হলো। তো তারপর যখন জিজ্ঞাসা করা হলো হোম মিনিস্টারকে, তখন তিনি বলেছেন লাঠির মতো একটি মারাত্মক অস্ত্রের আগায় আগুন জ্বালিয়ে মিছিল, এটা বরদাস্ত করা হবে না। তো এখন হচ্ছে ডিম, কাঁচা ডিম একটি মারাত্মক অস্ত্রে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে, মারাত্মক একটা পলিটিক্যাল অস্ত্র। এইটি একটি মারাত্মক অস্ত্র এবং এটি এমন একটি অস্ত্র, এটা তো অ্যাভেলেবেল। এখানে বাইরে হলে নিচেও দেখবেন কাঁচা ডিম পাওয়া যাবে, চারিদিকে কাঁচা ডিম পাওয়া যাবে। কাঁচা ডিমের মতো এরকম লাখো কোটি অস্ত্র যদি ছড়িয়ে থাকে, তাহলে যে আমাদের কত দুর্গতি আছে, নির্বাচন শেষ পর্যন্ত হবে কি না, নাকি এরকম ঘোষণা করতে পারে কৃষিমন্ত্রী যে সব ডিম এখন বন্ধ, 13 তারিখের পর ডিম বিক্রি শুরু হবে। ভালো দিক দেখা যাচ্ছে, আমরা ভয়াবহ অস্ত্রের ব্যবহার কমে আসছে মনে একদিকে হয়। খুব ভালো, কিন্তু এটা বেশ ভালো, কিন্তু আমি তো দেখতেছি এই কাঁচা ডিম দেওয়া তো অনেক মারাত্মক, কারো হাত ভেঙে যাচ্ছে, কারো পা ভেঙে যাচ্ছে, ওটাই আমি বলার চেষ্টা এইটা তো খুব মারাত্মক অস্ত্র। তো আমরা তো নতুনভাবে ভাবতে হবে যে এটাকে দেখতে নিরীহ কাঁচা ডিম, আসলে হয়তো ডিম নিরীহ না। কিন্তু যাই হোক, আমরা আসলে কি দেখতেছি, আসলে দেখতেছি আমরা পরিস্থিতি খারাপ হচ্ছে না। এখন খারাপ হওয়ার জন্য যদি আমি হচ্ছে রনি ভাইকে এখন একটা উস্কানি দিই, রনি ভাই আমাকে একটা উস্কানি দিল, তারপর আমি আবার বাসায় গিয়ে রনি ভাইকে সামাজিক মাধ্যমে উস্কানি দেব, রনি ভাই আবার পাল্টা উস্কানি দেবে, এই করতে 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 এখন তো সামাজিক মাধ্যম মোটামুটি বলা যায়, মানে মব শব্দটা উচ্চারণ করবো কিনা আমি খুব ভীত সন্ত্রস্ত, যে মব বলা যাবে কিনা। কাকে ভয় পাচ্ছে? না, আমার দেশের তো আমার চিফ প্রসিকিউটর বলেন মব বলা ঠিক না, আমার প্রেস সচিব বলেন মব বলা ঠিক না, হ্যাঁ, তারা মবকে গ্লোরিফাই করেন, জাস্টিফাই করেন। তো তেমন এক দেশে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে এই সামাজিক মাধ্যমের এই কথাগুলো আবার কবে না কবে কার না কার দিকে মব তৈরি হয়ে যায় আর কি। তো সেই তুলনায় আমরা মনে করি আমাদের পরিস্থিতি এই কাঁচা ডিমের মধ্যেই থাকুক, একটু পানির মধ্যেই থাকুক। ধন্যবাদ ঠিক আছে? ডক্টর এর বেশি সাজিদুল যেন হক না হয়। রুবেল। জয়নাল আবেদিন শেষে আপনার কাছে আসতে চাই। খুলনা 1 আসনে জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন যে হিন্দুদের বলা হয় জামাত ক্ষমতায় আসলে হিন্দুরা এদেশে থাকতে পারবেন না, কিন্তু আমি বলতে চাই, মানে উনি বলতে চান যে জামাত ক্ষমতায় আসলে এদেশে জামাই আদরে রাখবে। এখন আমাদের দেশে জামাই আদর বলতে বোঝায় যে আমরা অনেক আদরে রাখবো, অনেক আদর করা হবে। তো হিন্দুর হোক, মুসলমানের হোক, খ্রিস্টানের হোক, বৌদ্ধের হোক, সবারই তো নিজের ঘর, নিজের দেশ। নিজের দেশে কেন অতিরিক্ত আদর দিয়ে রাখার কথা বলা হচ্ছে? দেখেন, কৃষ্ণ নন্দী জামাতের প্রার্থী, উনি কি বলেছেন এই ব্যাপারে জামাত বলবে, উনি বলবে। আমি শুধু আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যেহেতু হিন্দু জনগোষ্ঠীর কথা আপনারা বলবো। জোটে দেখেন, রয়েছেন, আজকে প্রশ্নটা সেই চুয়াডাঙ্গায় কারণেই আসে। চুয়াডাঙ্গায় 1 আসনে বিএনপি প্রার্থী শরীফুজ্জামানের নেতাকর্মীরা প্রকাশ্য দিবালোকে হিন্দু পাড়ায় গিয়ে হুমকি দিয়ে এসছে, দানের শেষে ভোট না দিলে তোমাদের সমস্যা হবে, এবং সেটা ভাইরাল হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমও অলরেডি প্রকাশিত হচ্ছে। এই হচ্ছে বিএনপির সংখ্যালঘুদের প্রসঙ্গটা প্রতি যদি একটু মানে উত্তরটা দেন সহিংসতামূলক আমাকে, আচরণ। জামাই আদর বলতে কি বোঝায় আমি হ্যাঁ, তারপরে ওই তো আসছি। জামাই আদর, এটা তো বললাম যে যদি বিএনপিকে ভোট না দেওয়া হয়, চুয়াডাঙ্গা 1 আসনে মানে 1 আসনের প্রার্থী শরীফুজ্জামান নেতাকর্মীরা কি করবে না করবে, ওই জামাই আদরের ব্যাখ্যাটা দিয়ে দিয়েছে, ভাইরাল অলরেডি। এটা নিয়ে সংখ্যালঘুদের সাথে বিএনপি কি ধরনের আচরণ করবে। এবার আসেন, যে ভাই একটু বললো যে ডিম অস্ত্র, আসলে দেখেন এই আমরা কিছু বললে এটা নেগেটিভ হয়ে যায়, আর আপনারা যখন বলেন তখন এটা খুব গভীর জ্ঞানের কথা হয়। 200 নেতাকর্মী দলীয় কোন দলে খুন হয়ে গিয়েছে, এটা কি ডিম অস্ত্র? এটা কি মব? আমরা যখন কোথাও প্রতিবাদ করি সেটা হয় মব, আর যখন 200 নেতাকর্মীর জান কবজ করে ফেলে সেটাকে কোনো পরিভাষায় নিয়ে আসে না। বুদ্ধিজীবিতা হচ্ছে বাংলাদেশে, এটা ধিক্কার এদের জন্য। এরা বলে তো নারীর স্বাধীনতার কথা, জামাতের এক নেতা নারীদেরকে খারাপ কথা বলেছে, ঢাকা ইউনিভার্সিটির মেয়েদের খারাপ কথা বলেছে, আমরা সবাই প্রতিবাদ করেছি, জামাত তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তার দলের সকল পদ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। অথচ গত 3 দিনেই বাংলাদেশের 10টি স্থানে আমাদের জোটসঙ্গী জামাত ইসলামের নারী রাজনৈতিক কর্মীদেরকে মারধর করা হয়েছে, হেনস্থা করা হয়েছে এবং তাদেরকে বিবস্ত্র করার হুমকি দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গায় বিএনপি নেতা মহসিন আলী প্রকাশ্যে বলেছে জামাতের কোনো নারী কর্মীরা যদি আমার এলাকায় আসে তাদেরকে বিবস্ত্র করে ফেলা হবে। আপনার টাঙ্গাইলে সখীপুরে অন ক্যামেরায় জামাত নারীদেরকে লাথি মারা হয়েছে। কুমিল্লার মনোহরগঞ্জে জামাত নারী কর্মীদেরকে হামলা করা হয়েছে, শরীয়তপুরে হামলা করা হয়েছে, যশোরে করা হয়েছে, লালমনিরহাটে করা হয়েছে, নারায়ণগঞ্জে করা হয়েছে।
সাতকানিয়ায় করা হয়েছে, 10টি জায়গায় হামলা করা হয়েছে। কোনো সুশীলতার জি, সুশীলদের কোনো মিরপুরের আওয়াজ ঘটনাটি দেখতে পান? ঘটেছে, মিরপুরের ঘটনাটি আচ্ছা আমার বলেন, জামাতের গত নারী কয়েকদিনে কর্মীরা আলোচনায় ছিল। যদি কোনো মানে ইসির আইন বহির্ভূত কোনো আচরণ করে, ইসি তাদের শাস্তি দিবে। বলা হচ্ছে তারা এনআইডি কার্ড নিয়ে আসে, বিকাশের নাম্বার নিয়ে আসে, তাহলে ইসি ব্যবস্থা নাও। আচ্ছা, বিএনপি হামলা আমি করবে কেন এই এখন? প্রসঙ্গে আসতাম জনাব সুশীলতা নাজনীন শিশির, কোথায়? যেহেতু আপনি প্রসঙ্গটা বুদ্ধিজীবীরা আসলে তুললেন, কি চাচ্ছে আমাকে বাংলাদেশে? বলতে হচ্ছে যে 22 জানুয়ারি নির্বাচন কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলেছে যে নির্বাচনী প্রচারণার আড়ালে কতিপয় ব্যক্তি কর্তৃক ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং জাতীয় পরিচয়পত্র সংগ্রহের বিষয়টি নজরে এসেছে। এই প্রসঙ্গে কি বলবেন? আসলে বিকাশ নম্বর কেন না এটা তো আমরা জানি, এই কথাটা আমরা বেশ আমি মনে কয়েকবার করি বলেছি। যদি এই ধরনের হঠাৎ- কেউ কোনো অভিযোগ করে থাকে, ইসি তার আইন বলে যদি তার আচরণবিধি লঙ্ঘন হয়, তাকে শাস্তি দোক, যত শাস্তি তাকে সব দোক। কিন্তু বিএনপি কে দায়িত্ব কে দিল যে জামাতের জি, নারী জি, কর্মীদেরকে, আমাদের নারীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, বিবস্ত্র করার হুমকি দেওয়া হচ্ছে, এই মারধর করা একই হচ্ছে। প্রশ্ন আমি রাখতে চাই আমার আপনার আরেকটু কথা কাছে। ছিল, রেজাউল যদি- করিম রনি, আমি আপনার কাছে আবার আসবো। রেজাউল করিম রনি, উনি যে কথাটা বলছিলেন যে আইন হাতে তুলে নিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা, সমর্থকরা, খুবই অন্যায়, কেন হচ্ছে এই ঘটনাগুলো বারবার হচ্ছে? খুবই অন্যায়, কিন্তু আসলে এগুলি সবগুলি ন্যারেটিভ, কোনো ফ্যাক্ট বললাম না, কেন কেন কারণ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বানানো হলো ওনাদের উদ্দেশ্য। ওনাদের রাজনীতি হলো ভাইরাল হইতে হবে, ভাইরাল না হলে বিচার হবে না। বিএনপি করুক, জামাত করুক, এনসিপি করুক, সরকার কি নাই দেশে? নির্বাচন কমিশন অ্যারেস্ট করছে না কেন? এর আগে আটঘরিয়ায় সশস্ত্রভাবে জামাতের কর্মীরা যখন গুলি করলো হাবিবুর রহমান হাবিবের কর্মীদের উপরে, সেটার কি সরাহা হয়েছে? এই যে একচেটিয়া ফেব্রিকেটেড ফ্যাক্টস বলতে খুব আরাম লাগে। ধরেন এখানে ফ্রম ভেরি বিগিনিং অনলাইনে আপনার এই ন্যারেটিভ পলিটিক্স উৎপাদন করার মধ্য দিয়ে, ঘৃণার সংস্কৃতি উৎপাদন করার মধ্য দিয়ে যারাই তাদের সমালোচনা করতে গেছে তাদেরকে নানাভাবে ভিলিফাই করার জন্য সংঘবদ্ধ বট বাহিনীর আক্রমণের মধ্যে দিয়ে পরিস্থিতিকে অশান্ত করা, পরিস্থিতিকে ভায়োলেন্ট ফেনোমেনার দিকে নিয়ে যাওয়ার কাজটা করা হচ্ছে। এবং তারা যেটা করছে, সবচেয়ে ডেঞ্জারাস যেটা করছে, 5 তারিখের পরে আমরা যে সহিষ্ণুতার রাজনীতি দেখতে চাইছিলাম, সেইটার যে সোশ্যাল ফ্যাব্রিক সেটা নষ্ট করে দিচ্ছে তারা। কমন নলেজ তৈরি হইতে দিচ্ছে না। সত্য এবং 200 কর্মী খুন করে ফেলছি। সত্য এবং মিথ্যার আপনার বয়ান তৈরি করার মধ্যে 200 কর্মী না, 2000 কর্মী, 5000 কর্মী খুন হোক, প্রত্যেকটা হত্যার বিচার হয়েছে, হাদি হত্যার বিচার হয়েছে, বিভিন্ন যে গুপ্ত হত্যা হয়েছে, হ্যাঁ যদি রাজনৈতিক কিলিং একটার বিচার হয়েছে। ফলে ওদের কথা হলো যে বিএনপি খারাপ আমরা ভালো, ঠিক হাসিনার মতো। হাসিনা যেরকম আমরা ভালো অন্যরা খারাপ, এইভাবে সমাজকে কিছু বিভক্ত কিছু করতো। ঘটনা কিন্তু এসেছে যে Definitely. বিএনপি নারী কর্মীদের উপর Definitely. হামলা করেছে, এই ঘটনাটি তো পাওয়া গেছে। ডেফিনেটলি বিএনপি করুক, জামাত করুক, আপনি যখন বিএনপির নেতা হত্যা করা হয়, যখন ছাত্রদল নেতা হত্যা করা হয়, সেই হত্যার জন্য আপনার দরদ কোথায় থাকে? থাকে না তো। কিন্তু আপনি আশা করেন আপনার ব্যাপারটা হলে যেরকম শুধু আপনার ভাইরাল করতে হবে এবং একটা ফোকাস তৈরি হতে হবে। এই যে সিলেক্টিভ হিউম্যানিজম, এটা আওয়ামী খাসিলত, আওয়ামী কালচার। সন্ত্রাস, অনিয়ম, অবিচার, এটার সাথে লিগ্যাল অ্যাকশনে সম্মিলিত নাগরিক ঐক্য থাকবে, এটা আমাদের সবসময়েরই কথা। কিন্তু তা না, বিএনপি খারাপ আমরা ভালো, এই যে ন্যারেটিভ পলিটিক্স, এইটার বিরুদ্ধে আমরা কথা বলছি। বিএনপি অন্যায় করলে সমালোচনা করা যাবে না, বিএনপি চাঁদাবাজি করলে ধরা যাবে না, এটা তো আমরা একবারও বলিনি। আচ্ছা, বিএনপির কি অভিযোগ রয়েছে জামাত বিএনপির কোনো বা অভিযোগ NCP-র নাই, প্রতি? কোনো তারা অভিযোগ নাই কোনো বিএনপির। প্রচারণায় কি বাধা দিচ্ছে? না এমন না, কোনো কোনো অভিযোগ অভিযোগ নাই। জামাত, দুধ, তুলসী পাতা এবং এই 8 দলীয় জোট, এদের কোনো অভিযোগ নাই। অভিযোগ করার সাহস আছে নেই কারো, চরিত্র থাকবে কারো, ইজ্জত থাকবে না, লাখ লাখ ফটো কার্ড শুরু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ চলতেছে, চলুক এরা। ফলে আপনার পয়েন্টে ফিরে দেখেন, এইটা বিজেপি আরএসএস এর মডেলটা এরকমই ছিল, সিঙ্গুলার ট্রুথ তৈরি করা। মানে আমি ভালো, একটা সমাজে ফ্যাসিবাদ শুরু হয় কখন বুঝবেন কিভাবে? বুঝবেন হইল, রুইজিং বলছে, যখন একটা সমাজে আমি ভালো অন্যরা খারাপ এইভাবে সমাজকে ভাগ করে ফেলা হয়, তখন ফ্যাসিবাদ শুরু হয়। এটা তো প্রাইমারি লক্ষণ। কোনো রকম কোনো টলারেন্সই নেই। এবং আপনি যখন আমার ব্যাপারে ধরেন এই যে বিকাশ নাম্বার নিচ্ছেন, ফটো কার্ড নিচ্ছেন, জনগণ প্রতিরোধ যদি করে, আচ্ছা বিএনপি হামলা করছে, কোনটা বিএনপি হামলা করতেছে, কোনটা জনপ্রতিরোধ হচ্ছে, আপনার দুটাতে আলাদা করতে হবে। আপনি যেরকম হরে ধরে মব বলার, আমিও বিরুদ্ধে, কারণ এখানে তো রিয়েলি জনপ্রতিরোধও আছে, রিয়েলি তো জনগণের আন্দোলনও আছে। একইভাবে আপনি যখন মানুষের বিকাশ নাম্বার চাবেন, আপনি যখন মানুষের ভোটার আইডি চাবেন, মানুষ তো এটা দিতে চাইবেন আপনাকে। সেখানে যখন মানুষ আপনাকে প্রতিরোধ করবে, সেটাও বিএনপির হামলা। আচ্ছা, ভোটার আইডি তার মানে নেওয়ার কি? কারণ কি? আপনার এই প্রসঙ্গে আমি কোনো তো জানি মতামত না, আছে আমি কি? তো ভোটার মানে আইডি, আপনার কি মনে হয়, একজন রাজনীতি নিয়ে কথা বলছেন আপনি, যেহেতু ভোটার আইডি যে তারা চাচ্ছে, ভোটার আইডি যে তারা চাচ্ছে, এটা তো সবাই জানে, সবাই দেখতেছে তো ভোটার আইডি তারা চাচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে। এখন আপনি রাজনীতি করবেন না ন্যারেটিভ করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি তো যেটা আপনার এখতিয়ার না, সেটা তো আপনি করতে পারেন না। আপনি কেন বিকাশ নাম্বার নেবেন? আপনি কেন ভোটার আইডি চাবেন? আবার আপনি বলতেছেন যে আবার নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নাই, হ্যাঁ আমাকে আক্রমণ করা হচ্ছে। আপনি মেনুবারিং করলে, আপনি ন্যারেটিভ তৈরি বিএনপি করলে, এই অভিযোগগুলো কার কাছে রাখছে নাকি নিজের হাতে তুলে নিচ্ছে? বিএনপি প্রতিনিয়ত প্রেস ব্রিফিং করতেছে, তার আপনার ইলেকশন স্টিয়ারিং কমিটি প্রতিনিয়ত
যে মিথ্যাচারগুলো হচ্ছে, যে অনিয়মগুলো হচ্ছে প্রতিনিয়ত জানাচ্ছে, প্রতিনিয়ত অভিযোগ করতেছে, কিন্তু গভর্নমেন্ট কি করতেছে? গভর্নমেন্ট অভিযোগগুলো একটাও শুনতেছে না, এবং সোশ্যাল মিডিয়া মব নির্ভর, সোশ্যাল মিডিয়ার হাইপ নির্ভর রাজনীতি হচ্ছে, জি, এবং ধন্যবাদ। একজন আরেকজনকে অভিযোগ করে ধন্যবাদ যাচ্ছে। রেজাল করিম রানী। আমি ডক্টর সাজিদুল হক রুবেল আপনার কাছে আসতে চাই, আপনি কিছু যোগ করতে চান কিনা, এবং আরো বিষয় আনতে চাচ্ছি যে হিন্দুদের যে জামাই আদর করার বিষয়টি, এই প্রসঙ্গে কিছু যোগ করতে চাচ্ছেন কিনা। ধন্যবাদ। আমি আমার সমালোচনা যিনি করবেন তাকে ধন্যবাদ জানাবো আর কি, ধিক্কার নয়। সেই জায়গা থেকে আসে না, একটু আলোচনা শুরু করি। 201 নেতা কর্মী বিএনপির তো অন্তকন্দলই মরে গেছে, আর এদিকে এই 18 মাসে মবে কতজন হত্যা হয়েছে সেটার হিসাবটা নিশ্চয়ই ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে, সম্ভবত 297। তাহলে কে জিতলো? এটা কি এনসিপি আর জামাত মিলে মারছে? এখন প্রশ্ন হচ্ছে মবের দায়িত্ব কেন আমি নিব? হ্যাঁ, এনসিপি না, আমার প্রশ্নটা হচ্ছে মবের দায়িত্ব কেন আমার প্রেস সচিব নেবে? জামাতের কয়জন মারছে? মবের দায়িত্ব NCP কেন? কয়জন মারছে? একটু কথার মধ্যে আপনি যখন কথা বলেন, ঠিক আছে, এটি হ্যাঁ, হচ্ছে চলো। একটা ফ্যাসিস্টিক আচরণ। আচ্ছা, ঠিক আছে, ওনার যখন পরে আবার আমি দিই। কথা বলবো তখন আপনি সেই কথার মধ্যে ঢুকে যাবেন। এই যে আপনি কোনো পরমত সহিষ্ণুতা না, নেই, আপনি বলুন। ঠিক আছে, এটা হলো বলেন, বলেন, সমস্যা নেই। অগণতান্ত্রিক এবং ফ্যাসিস্টিক আচরণ আর কি। আমি এখানে প্রতিবাদ জানিয়ে রাখলাম এই বিষয়টি। প্রথম বিষয়টি হচ্ছে যে এই যে যাবতীয় মব হচ্ছে, এই মবের দায়িত্ব কেন চিফ প্রসিকিউটর তাজুল নেবে? এটার দায়িত্ব কেন প্রেস সচিব নেবে? এটার দায়িত্ব কেন হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা নেবে? এটার দায়িত্ব কেন এনসিপি নেবে? এই মব তো যে কেউ করতে পারে। এটা তো হলো পতিত স্বৈরাচারের এজেন্টরাও এই মব তৈরি করতে পারে, কিন্তু তারা যেমন আছে মবকে একটা গ্লোরিফাই করে এটাকে পূজা করতে হবে, ঠিক আছে। এবং এটার জন্য যেটা হচ্ছে, উনি তার আলোচনায় বলেছেন, শিশির, আমি এই জায়গাটা খুবই একমত ছিলাম, যে জুলাইয়ের শক্তিকে নিঃশেষ করা হচ্ছে। এখন জুলাইয়ের শক্তিকে নিঃশেষ করা মানে শুধু একটি ব্যক্তি পাটোয়ারিকে কাঁচা ডিম মারা না। জুলাইয়ের শক্তি বা জুলাইয়ের যে ভেতরে যে স্পিরিট ছিল, যে গণতন্ত্রের স্পিরিট ছিল, যে বাংলাদেশটাকে বদল করে দেওয়ার স্পিরিট ছিল, একটা সত্যিকার একটা মুক্তির স্পিরিট ছিল, সেই মুক্তির স্পিরিটটা কিন্তু হচ্ছে এই মবের মধ্য দিয়ে, এই কেলেঙ্কারাস যে ঘটনাগুলো, যে আইনের শাসন ফিরে আসলো না দেশে, আইনের শাসনের দিকে যাওয়ার কথা ছিল আমার। ফ্যাসিস্টিক শাসন থেকে আমি রুল অফ জঙ্গল থেকে আমি রুল অফ লতে পা ফেলবে বাংলাদেশ এবার, এটাই তো বিশ্বাস করেছিল বাংলাদেশের সে সময় তরুণ সমাজ, বাংলাদেশ সাধারণ মানুষ, আমি সহ যারা রাজনৈতিক কর্মী ছিলাম, দীর্ঘদিন ধরে যারা হচ্ছে লড়াই সংগ্রাম করতেছি শেকল ভাঙার, তখন মনে হচ্ছে শেকলটা মনে এবার ভেঙে গেছে, মনে হচ্ছিল এইবার বাংলাদেশ মনে হয় ওই মুক্তির পথে পাটা বাড়ায় ফেললো। কিন্তু খুব দ্রুতই হচ্ছে গিয়ে একটা ধোঁয়াশার মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া হলো, জুলাইয়ের শক্তিকে নিঃশেষ করে ফেলা হলো। কারা নিঃশেষ করছে জুলাইয়ের শক্তিকে? এইটা নিঃশেষ করার ক্ষেত্রে প্রথম দায় নিতে হবে কার? প্রথম দায় নিতে হবে রাষ্ট্র এবং সরকারের, এবং সেটা পরিচালনা করছে এই ইন্টারিম গভর্নমেন্ট। এই ইন্টারিম গভর্নমেন্টকে প্রথম দায়টা তার নিতে হবে, ঠিক আছে। এবং সে এই জায়গাটা এখন ইতিহাসের এই অংশটা আপনি যদি দেখেন, আপনি এখনো হাততালি দিয়ে হয়তো তাকে বিদায় করা যাবে, কিন্তু অনেক বড় স্কেলে যখন বার্ড আই ভিশন থেকে আমরা কারণেই দেখব, তো অন্তর্বর্তী সরকার আসলো, সেই অন্তর্বর্তী সরকারই এখন জুলাইয়ের শক্তিকে নিঃশেষ করে দিচ্ছে, এমনটা বলতে না, চাচ্ছেন? এখানে হচ্ছে জুলাইয়ের শক্তির দ্বারা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। জুলাইয়ের শক্তি বলতে কি আপনি শুধু এনসিপি কে বুঝবেন? পুরো বাংলাদেশ, পুরো আপনি তো এখানে কি বামপন্থীরা ছিল না, এখানে কি বিএনপির এত লোকজন ছিল না, এখানে কি হচ্ছে আপনার সর্বস্তরের জামাত মানুষের ইসলাম বা অন্যান্য অংশগ্রহণই ইসলামপন্থী হয়েছে। রাজনৈতিক দলগুলো ছিল না, ছিল অনেকেই। ফলে এটাকে শুধু একটি নির্দিষ্ট রাজনৈতিক দল, বিশেষ করে দল যেহেতু তৈরি করা হয়েছে, সেই দলটিকেই যদি হলে তারা আওয়ামী লীগের মতো মনে করে যে মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগই করেছে, ওখানে কোনো কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনী ছিল না 1971 সালে, এরকম একটি ন্যারেটিভ আওয়ামী লীগ তৈরি করেন, চেতনা ব্যবসা করেন, এখন যদি নতুন চেতনা ব্যবসা হিসাবে এনসিপি হাজির হয়, আর সেটাকে যদি হচ্ছে গিয়ে কেউ সার্টিফাই করা দেয়, সেটা সেই সার্টিফাই করবার জন্য সে যেই লজিকই দেখ, সেটাকে আমরা কন্ডেম করবার মতো আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্টস আছে। আমি বলবো এনসিপি জুলাই শক্তির একক কোনো সোল এজেন্ট না, যেমনভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার একক সোল এজেন্ট না। ধন্যবাদ ডক্টর সাজিদুল হক রুবেল। এনসিপি জুলাই আন্দোলনের একক সোল এজেন্ট না, কি বলতে চান? একদম সঠিক কথাটাই বলেছেন। এনসিপি কখনোই দাবিও করে না এনসিপি মানে জুলাইয়ের একমাত্র সোল এজেন্ট। এনসিপি মনে করে বাংলাদেশের তারুণ্য সবাই হচ্ছে যারা বিশেষ করে আন্দোলনে সক্রিয় হয়েছে তারাই মূলত জুলাই করেছে। এর মধ্যে একটা তরুণ বিশাল অংশ, ছাড়াও অনেক বয়সী এর মধ্যে- মানুষই কিন্তু যোগ হ্যাঁ, দিয়েছে। এর মধ্যে হচ্ছে একটা বিশাল অংশ এনসিপিতে এসেছে, অনেকে এনসিপিতে আসেও নাই, তারাও জুলাইয়ের শক্তি। দেখেন এই যে বললো না যে ভোটার আইডি কার্ড নিয়ে আসা, তারপরে হচ্ছে বিকাশ নাম্বার নিয়ে আসা,
জান্নাতের ঘরে ঘরে যায় জান্নাতের টিকিট মানে দিয়ে আসা, মানে এই যে ন্যারেটিভগুলো, আমরা বললে তো আর এটা কিছু হবে না, ওনারা বললে যে আমরা নাকি ন্যারেটিভ চাই, এই ন্যারেটিভগুলো কারা দিল? আপনি কি জান্নাতের টিকিট পাইছেন? কেউ আপনার দিচ্ছে? আপনার বিকাশ নাম্বার কেউ চাইছে? আপনার কিন্তু এই ঘটনাগুলো তো ঘটেছে। এই আমার ঘটনাগুলো কাছে আমার সাথে হয়তো হয়নি। বিএনপির ন্যারেটিভ। আবার আপনি যদি বিএনপি ন্যারেটিভ বলে মনে করেন, তাহলে বলবো তো না এটা মিথ্যা, এটা সন্ত্রাস, এটা আমাদের বিরুদ্ধে মববাজি করা হচ্ছে, অনলাইন মব করা হচ্ছে, ডিজিটাল মব করা হচ্ছে, ফটোকার্ড মব করা হচ্ছে, কত যে নাম আছে। আর আপনি যখন আপনার গণতান্ত্রিক আন্দোলন করবেন তখন এটা মব হবে। যখন ছাত্রদল বিএনপি নেতারা ইসির সামনে যাবে সেটা গণতান্ত্রিক আন্দোলন হবে। ইসির সামনে কেন গেল বিএনপি? 41 জন ঋণ খেলাপিকে মনোনয়ন বৈধ করার জন্য বিএনপি ইসিকে বাধ্য করেছে। দ্বৈত নাগরিক যারা আছে তাদেরকে বাধ্য করেছে। এখন বলেন তো, এই 41 জন ঋণ খেলাপি যারা ফেসিস্ট আমলো এই জনগণের ব্যাংকে টাকা নিয়ে, প্রাইভেট সেক্টরের টাকা নিয়ে ঋণ শোধ করে নাই, তখন তাদের ক্ষমতা ছিল না, তখনই করে নাই। আর বিএনপি যদি কখনো ক্ষমতায় আসতে পারে, এই সমস্ত দুর্বৃত্তরা মানে লুটেরা এই টাকা পরিশোধ করবে। এখন এগুলোর জন্য যদি আমরা কথা বলি, বলতে এরা তো অনলাইন মব করছে, দেশের স্থিতিশীলতা চাচ্ছে না, এরা 5 আগস্টকে বিভাজন মানে জুলাইকে বিভাজিত আপনারা করছে। প্রসেসে যাবেন, আমরা আপনারা যদি অভিযোগগুলো করবেন নির্বাচন ক্রিটিক্যাল কমিশনের অ্যানালাইসিস কাছে। করি, ফ্যাকচুয়াল অ্যানালাইসিস করি, ফ্যাক্ট ধরে অ্যানালাইসিস করি, আপনারা কি বলা হচ্ছে ব্যবস্থা মব করা নিয়েছেন এরপরে এই অভিযোগগুলো যখন এসে মানে আমরা বারবার চোখে আমরা তো পড়েছে বলেছি, আপনাদের? এই বর্তমান যে ইসি তিনি বিএনপি থেকে মানে হেলে পড়েছেন, ঝুঁকে পড়েছেন, এবং তার আচরণ বিএনপির দপ্তর সম্পাদকের মতো। জি, আপনি চিন্তা করেন, সে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদেরকে যেভাবে সে এখানে সুযোগ করে দিল আবার ঋণ খেলাপি হওয়ার জন্য, আরো লুটপাট করার জন্য। দ্বৈত নাগরিকত্ব প্রমাণিত হলে পরবর্তীতে আবারও বাতিল হওয়ার সুযোগ থাকে, আমি যতটুকু জানি জনাব এখন আসলে আপনাকে আমরা যেটা আমি এই আপনার কথা প্রসঙ্গে আমি তার কাছে আসতে চাচ্ছি একটু। রেজাউল করিম রনি যেটি বলছিলেন যে বিএনপির দিকে ইসি সুযোগ বেশি দিচ্ছে, এ ব্যাপারে কি বলবেন? এটা তো পাল্টাপাল্টি বুঝে ছোটবেলা থেকে শুনতেছি আর কত। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি ইসি কি করছে, পোস্টাল ব্যালট নিয়ে যখন বিতর্ক হলো, হ্যাঁ, বিএনপি যতগুলো অভিযোগ তুললো, একটার তো সুরাহা করা হয়নি। এবং আমরা এখন বলতেছি যে এখানে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যে সরকারের আগ্রহ আছে, এই ব্যাপারে আমার অন্তত আপনার ধরেন যে কোনো কনফিডেন্স আমি পাচ্ছি না। কারণ হলো আপনার ধরেন এখানে এই যে প্রত্যেকটা জায়গায় ধরেন আমি আপনাকে ক্রিটিক করব, এঙ্গেজ করব কখন? যখন আপনি ট্রুথফুল থাকবেন। এই যে ঋণ খেলাপি কি শুধু বিএনপির? অন্য কোনো নেতা নাই ঋণ খেলাপি? মাহমুদুর রহমান মান্না কি বিএনপির নেতা? তার ঋণের দায়ে যে তার আপনার হইল, ওই কি বলে যে তার মনোনয়ন যে স্থগিত হইল। জামাতের নেতা নেই, অন্য দলের স্বতন্ত্র প্রার্থী নেই। এই যে শোনেন, আপনি ন্যারেটিভ তৈরি করেন, অসুবিধা নাই, কিন্তু ট্রুথফুল হইতে হবে। ফ্যাব্রিকেটেড ফ্যাক্ট দিয়ে করলে হবে না। হ্যাঁ, ডেফিনেটলি এখানে বিএনপির নেতাও আছে। ফলে আপনি যখন একটা হোলসেল বিএনপি করে ফেলবেন, তখন তখন বিএনপি কি বলবে? এই যে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। ফলে তখন যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের যে সুযোগটা, সেটা আপনি ধ্বংস করে ফেলছেন। মানে আপনি পুরো পলিটিক্যাল প্রসেসকে পলিউটেড করে ফেলছেন। বিএনপিকে তো ক্রিটিক্যালি এঙ্গেজ করেন, আপনি সমালোচনা করেন, হ্যাঁ, আপনি তাকে প্রতিরোধ করেন, অসুবিধা নাই। কিন্তু যখন আপনি মোটা দাগে বিএনপি মানে এরকম ঋণ খেলাপিকে মনোনয়ন দেওয়ার বিষয়ে আপনি কি বলবেন? ঋণ খেলাপি অভিযোগটি করা হচ্ছে, হ্যাঁ, ডেফিনেটলি ঋণ খেলাপি দ্বৈত নাগরিক যেটা আমাদের আইনে আছে, সেটা স্ট্রিক্টলি আপনার নির্বাচন কমিশনকে মেনটেন করতে হবে, সে যত বড় নেতাই হোক, যে দলীয় প্রধান হইলেও এটা ব্যত্যয় করানো যাবে না। এটা কোনো আন্দোলনের কারণেও করানো যাবে না, কোনো প্রেসারেও করানো যাবে না, কোনো কারণেই করানো যাবে না। তো অন্যান্য দলের প্রার্থীরা যখন ঋণ খেলাপি মনোনয়ন দেওয়া হচ্ছে ঋণ খেলাপিকে, তখন কি আপনারা প্রতিবাদ করেছেন? এবং আমি আপনাকে বলি, যেমন ধরেন কুমিল্লা 4 আসনের মঞ্জুরুল মুন্সি, উনি ঋণ খেলাপি, কিন্তু উনি যখন কোনো দল যখন মনোনয়ন দেয়, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, তার যে অঙ্গীকারনামা থাকে সেটার সাথে নির্বাচন কমিশনের যে শর্তগুলো, তার একটা সামঞ্জস্য আছে, আপনি দেখবেন। এবং যিনি আপনার নমিনেশন বা আপনার ওই মনোনয়ন কিনেন, তিনি সেই অঙ্গীকারনামায় বলে যে আমার এই ব্যাপারে ক্লিয়ারেন্স আছে, কোনো সমস্যা নেই, তখন দল তাকে মনোনয়ন দেয়। এখন ওই ব্যক্তি প্রতারণা দুইভাবে করে। এক হলো প্রথম দলের সাথে করে, দলের ওই ক্লিয়ারেন্সটা, তার ঋণ আছে, সে তো জানবে যে আমার গায়ে ময়লা আছে, হ্যাঁ, তা না করে সে সুন্দর ঢাইকা, হ্যাঁ, বলে যে না কোনো সমস্যা নেই, দেন। তো ফলে দলকে বিপদে ফেলে, আর ইসির নিয়ম যেটা, সে নিয়ম তো আছেই, ফলে দুই দিক থেকে তারা এই নিয়মটা ভঙ্গ করে। তো ফলে এইটা প্রথম কথা হলো দল স্ট্রিক্ট হয় না, দল স্ট্রিক্ট হইতে পারে না, এটা দলীয় ব্যর্থতা ডেফিনেটলি। হ্যাঁ, এই জায়গায় আপনি সমালোচনা করতে হবে। এবং আইন শৃঙ্খলা এবং নির্বাচন কমিশনের যে আচরণ, সেইটাও তো আমরা কার্যকর হইতে দেখছি না। সমানভাবে যদি সেটা স্ট্রিক্ট থাকতো,
তাহলে সেটা বিএনপি, জামাত, এনসিপি বা স্বতন্ত্র কোনো ঋণ খেলাপিরিত এই নির্বাচনের খোয়াব দেখার সুযোগ থাকে না। কিন্তু সেটা না করে আপনি যখন এটা বিএনপি মানে কোনো কিছু হইলে বিএনপি, যা কিছু খারাপ এই জায়গায় যখন নিয়ে যাবেন, তখন বিএনপি যখন রিয়েল অপরাধটা করবে, জি, ধন্যবাদ। ওইটাকে নিয়ে যখন আপনি কথা বলবেন, তখন সমস্যাটা কি ধন্যবাদ হবে? ফয়সাল করিম শেষ করি, রনি। সমস্যাটা হবে ওই যে বাঘের গল্পের মতো, সে রিয়েল অপরাধটাও তখন বিশ্বে বলবে আমার বিরুদ্ধে এটা প্রোপাগান্ডা। এইভাবে কমন নলেজ আপনি ধ্বংস করে দিচ্ছেন, পলিটিক্যাল কালচার ডেভেলপ করার যে 5 তারিখের পরে যে সুযোগ, সেটা আপনি ধ্বংস করে দিচ্ছেন। আপনি আওয়ামী কাঠামোর ভিতরে দাঁড়াইয়া বুঝতে পেরেছি, আওয়ামী ফয়সাল বিরোধী করিম আওয়ামী রনি। রাজনীতি করছেন। ডক্টর That was my সাজিদুল হক point. রুবেল, আপনার কাছে আসতে চাই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রণীত জুলাই সনদ অনুসারে গণভোটের পদ্ধতিকে অগণতান্ত্রিক আখ্যা দিয়েছে বামপন্থী 9টি দলের জোট গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট বলছে যে জাতীয় ঐক্যমত্য কমিশন যেভাবে জুলাই সনদ প্রণয়ন করেছে এবং গণভোটে সাংবিধানিক সংস্কারগুলোকে 4টি প্রশ্নে এটি প্যাকেজ করেছে, হ্যাঁ না প্যাকেজ, এটি আসলে পুরোপুরি অগণতান্ত্রিক। গণভোটে ভিন্নমত প্রকাশের সুযোগ রাখা হয়নি, এতে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটবে না। আপনারা জুলাই সনদে স্বাক্ষর করেননি, আপনারা কি জুলাই সনদের বিপক্ষে? আমরা পরিবর্তনের পক্ষে, বাংলাদেশের আমূল সংস্কারের পক্ষে সারা জীবন ছিলাম, এখনো আছি। আসলে এখন হচ্ছেটা কি? পরিবর্তনের নামে এই যে জুলাই সনদ, সেই জুলাই সনদে কি কি ঘটনা ঘটে গেল আর কি। আমরা তো এই সনদের একেবারে, আমার মনে আছে 15 ফেব্রুয়ারি প্রথম উপদেষ্টা আমাদেরকে ডাকলেন, সব রাজনৈতিক দলের প্রতিনিধি ডাকলেন, এবং আমি আমার পার্টির পক্ষ থেকে, আমি একাই ছিলাম, প্রতিনিধিত্ব করেছিলাম, আলোচনা করেছিলাম প্রথম 15 ফেব্রুয়ারি 2025। তারপর হচ্ছে গিয়ে লাগাতার সিরিজের পর সিরিজ, নানান দফায় দফায় নানাভাবে আলোচনা হয়েছে। আমাদের সাথে 1-to-1 কমিশনের সাথে আলোচনা হয়েছে, আমাদেরকে এমসিকিউ দিয়েছে, ইত্যাদি ইত্যাদি নানান বিষয় রয়েছে। তারপর সবাই মিলে একটা আলোচনা হলো। আলোচনা হওয়ার পর এতগুলো সিরিজে আমরা অংশগ্রহণ করার পর শেষের দিকে আর আমাদের পক্ষে থাকা সম্ভব হলো না, কারণ শুরুটা একেবারে শেষে নিয়ে আসা হলো। সেটা হলো 4 মূলনীতির প্রশ্ন। 4 মূলনীতির প্রশ্নে আমরা সেই জায়গায় মাথা নত করব না। আমরা প্রথমে ওয়াকআউট করলাম, প্রথমে প্রতীকী প্রতিবাদ করলাম, তারপর আবার ফিরে গেলাম, তারপর আবার ওয়াকআউট করলাম, তারপরে হচ্ছে গিয়ে আমরা কয়েকটি প্রশ্নে অ্যাবস্টেইন থাকলাম, এবং শেষে আর আমরা হচ্ছে গিয়ে স্ট্রেটলি ঘোষণা করলাম যদি এভাবেই হয় জুলাই সনদ, তো সেই সনদে আমরা স্বাক্ষর করব না। সেখানে উপস্থিত ছিল হচ্ছে 4টি বামপন্থী দল, যাদের হচ্ছে আরও বড় হয়ে এখন হচ্ছে আমাদের 9টি দলের একটি জোট আছে, গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট আছে। এবং গণতান্ত্রিক আমাদের এই 4টি বাম দলের সিদ্ধান্তই বাকি কয়টি সিদ্ধান্ত নিয়ে গেছে। এখন প্রথম কথা হচ্ছে যে আমরা এই জুলাই সনদের হচ্ছে গিয়ে সিগনেটরি না, 1 নম্বর কথা। আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করিনি। কেন করিনি সেটা জাতির কাছে সুস্পষ্টভাবে তখন আমরা জানিয়ে দিয়েছি। এই কারণে আমরা এই তাহলে সনদে গণভোটে কি স্বাক্ষর আপনারা করব বিপক্ষে না। থাকবেন? এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই গণভোটের প্রয়োজনীয়তা সম্পর্কেও হচ্ছে গিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি হচ্ছে গিয়ে তার বক্তব্য রয়েছে, বাম গণতান্ত্রিক জোটের বক্তব্য রয়েছে, গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টেরও বক্তব্য রয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে যে এইভাবে করে এই প্রসেসের মধ্যে যদি গণভোটের মাধ্যমে এটাকে নিয়ে যান, তাহলে এই টোটাল সংস্কার কাজটা একটা প্রশ্নবিদ্ধ জায়গায় যাবে, এবং যে কোনো সময় যে কোনোভাবেই হোক, ঠিক আছে, এইটা প্রশ্নবিদ্ধ হবে, এবং হচ্ছে এটাকে উল্টানো খুব সহজ রাস্তা আপনার বাতলে দিলেন আর কি এই গণভোটের মধ্য দিয়ে। বলা না যে হচ্ছে লিগ্যাল স্ট্যাটিটিউড দরকার, আইনগত ভিত্তি দরকার, ঠিক আছে। আপনি আইনগত ভিত্তি তৈরি করতে গিয়ে নির্বাচনের আগে আপনি এই যে হচ্ছে গিয়ে প্রস্তাবটি গণভোটটি করতে যাচ্ছেন, এটার মধ্য দিয়ে আপনি হচ্ছে আরেকটি বেআইনি জায়গা তৈরি করে ফেললেন। আমরা কি বাংলাদেশে কম বড় পরিবর্তন ঘটতে দেখেছি অতীতে? হ্যাঁ, অনেক বড় পরিবর্তন করেছি 90-এর গণ অভ্যুত্থানের পর 1991 সালে, ঠিক আছে। সে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে পুরো দেশের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি বদলায় ফেলাইছিলাম। আমরা রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে আমরা গিয়েছিলাম। যাওয়ার পরেও তখনও বিএনপি ক্ষমতায় ছিল, যাওয়ার পরে এবং হচ্ছে কি আমরা পার্লামেন্টে সে সময় ছিলাম 91 পার্লামেন্টে, যাওয়ার পর আমরা গণভোটে গেছি, রেফারেন্ডাম হয়েছে, রেফারেন্ডামের মধ্য দিয়ে তখনকার সেই বড় পরিবর্তন, বড় সংস্কার হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়েছে, পাশ হয়ে আসছে। আজ পর্যন্ত কেউ ওটাকে চ্যালেঞ্জ করতে পারে না, সেই পরিবর্তনকে, সেই পার্লামেন্টারি সিস্টেমে ফিরে আসার পরিবর্তনকে। এখন আমরা আরও সামনের দিকে আগাবো। দেখেন এখানে 70 অনুচ্ছেদের যে পরিবর্তনগুলোর আসতে যাচ্ছে আর কি, যে আমি আমার দলের বিরুদ্ধে ভোট দিতে পারবো শুধু 2টো জায়গা ছাড়া, আস্থা বিল ছাড়া আর হলো অর্থ বিল ছাড়া।
সেখানে বিএনপির একটি প্রস্তাবনা আছে যে বিএনপির সাথে আমার মিলছে না, আমার সাথে আবার এনসিপির ওই জায়গাটা মিলে যাচ্ছে। বিএনপির একটা জায়গা আছে, সেটা হচ্ছে আপনার জরুরি পরিস্থিতি প্রসঙ্গে। তারা জরুরি পরিস্থিতি প্রসঙ্গে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাদের বক্তব্য হচ্ছে, ভাই যখন ইমার্জেন্সি একটা সিচুয়েশন তৈরি হবে, তখন হচ্ছে আমার দলের লোক যদি বিদেশে, ইন্ডিয়া আমাকে আক্রমণ করলো, তখন আমি ইন্ডিয়ার সাথে কি করব কি না করব সেটার ব্যাপার দেখা গেলো আমার দলের লোক আমার বিরুদ্ধে ভোট দিবে, সেই জায়গায় কি আমি এটা মেনে নেব কিনা। যেহেতু সে হলো রুলিং পার্টি নিজেকে মনে করে, সেইভাবে করে সেই জায়গায় তার দ্বিমত আছে। সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এইসব প্রতিষ্ঠানগুলো কীভাবে চলবে, এইটার প্রশ্নেও তার হচ্ছে গেলে অনেকগুলো দ্বিমত আছে, আমাদের সাথেও দ্বিমত আছে। এখন বিএনপির এই নোট অফ ডিসেন্টগুলো রেখে বিএনপি কীভাবে করে স্বাক্ষর করলো, এটা একটা দেখার বিষয়। তারপর আবার গণভোটের মাধ্যমে তার নোট অফ ডিসেন্টগুলো বাতিল হয়ে যাবে। তো বিএনপির প্রকাশ্যে বলা উচিত যে আমি না ভোট দেব, কিন্তু বিএনপি তো হচ্ছে না ভোট যে কেন না, উল্টা থেকে বিএনপির প্রার্থীরা বলতেছে হ্যাঁ ভোট। কিন্তু লিগেলে যদি বলি, আমি যদি পুরো ফলো করি ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপির যে সমস্ত আলোচনাগুলো এবং যে সমস্ত যুক্তিগুলো সালাউদ্দিন ভাই ওখানে দিয়েছিলেন, তাতে বিএনপিরও বলা উচিত না ভোট। আর আমরা তো এই গণভোটকে হচ্ছে এই জুলাই সনদের মধ্যে 1 নম্বর স্বাক্ষর করি নাই, 2 নম্বর গণভোটকে অপ্রয়োজনীয় মনে করি, 3 নম্বর যদি আমাকে ব্যক্তিগতভাবে আপনি প্রশ্ন করেন যে আপনি কি ভোট দেবেন, আমি না ভোট দেব। জি, ধন্যবাদ ডক্টর সাজিদুল হক রুবেল। আমি আসতে চাই জয়নাল আবেদিন শেষের, এই ব্যাপারে আপনি কিছু যোগ করতে চান কিনা? আসলে দেখেন, গণভোট যদি কেউ না দিতে চায়, তার জন্য তো অপশন রাখা হয়েছে। সেদ্ধ আমরা চাই দেশের জনগণ যারা জুলাইয়ের এই পরিবর্তনকে যারা মনে করে যে এটা আসলে রাষ্ট্রের কাঠামোগত একটা পরিবর্তন, তারা আশা করি হাঁকে জয়যুক্ত করবে। যেমনইভাবে তারা 5টি বিশ্ববিদ্যালয়ে যে যারা নিজেদেরকে পেশি শক্তি, বড় শক্তি এবং মনে করে, তাদেরকে যেভাবে পরাজিত করেছে। যদিও আমাদের দলীয় অবস্থান অনুযায়ী আমাদের ছাত্র সংগঠন 2য় পজিশন ছিল, আমরা মনে করি ইনশাআল্লাহ জুলাই জিতে যাবে, জিতে যাবে। আর যে জিনিসটা আমরা আশঙ্কা করি, দেখেন এই যে নির্বাচন কমিশনের যে পক্ষপাতিত্ব এবং যে পুরাতন ইস্টাবলিশমেন্ট, আওয়ামী লীগের পুরাতন ইস্টাবলিশমেন্ট এবং ইন্ডিয়া বিএনপি মিলে এখন যে বাংলাদেশে যে 111-এর মতো করে 2008 সালের 111-এর মতো করে যে একটা পাতানো নির্বাচন, যদিও এটাকে নির্বাচন বলা যায় না, 111টা ক্ষমতা হস্তান্তরের একটা প্রক্রিয়ারই, এই যে চেষ্টাটা করছে, এটা যদি বাংলাদেশে ওরা করে, তাহলে মনে করবেন বাংলাদেশ বড় ধরনের একটি সংকটের দিকে যাচ্ছে। এবং আমরা আশা করি জুলাইয়ের সন্তানেরা, শক্তিরা বেঁচে থাকলে এটা ভালোভাবে মোকাবেলা করবে। এবং যদি বিএনপি যদি আওয়ামী লীগের মতো করে ওই 111-এর মতো করে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখে, তাহলে বিএনপির সাথেও দিল্লিতে, আওয়ামী লীগের সাথেও বিএনপির দিল্লিতে দেখা হয়ে যাবে। ধন্যবাদ জয়নাল আবেদিন শেষে। রেজাউল করিম রনি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, কেমন হবে এই নির্বাচন, কি মনে হচ্ছে? এই নির্বাচন খুব ভালো নির্বাচন হবে না, বিকজ অফ এই নির্বাচনে একটা দল আওয়ামী লীগের কাঠামো, আওয়ামী লীগের বাড়িতে চাল ডাল পাঠাইয়া আওয়ামী লীগের ভোটের উপর নির্ভর করে ন্যারেটিভ পলিটিক্স তৈরি করে, রাজনীতি বাদ দিয়ে ন্যারেটিভ পলিটিক্স তৈরি করে, অলরেডি জনমনে ভীতি তৈরি করে, নারীদের মধ্যে সাফোকেটিং কন্ডিশন তৈরি করে, এবং এখানে মধ্যপন্থী রাজনীতি ধারার যে বিকাশের স্বপ্ন আমরা দেখেছিলাম, গণঅভ্যুত্থান যে রাজনীতির বিরুদ্ধে হয়েছিল, রেজিমেন্টেড ওয়ান ডাইমেনশনাল পার্টি, ওয়ান ডাইমেনশনাল ম্যান, ওয়ান ডাইমেনশনাল পলিটিক্স, এবং একটা মতাদর্শ ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছিল। সেটা আওয়ামী লীগ যদি করে সেটা যেমন খারাপ ছিল, অন্য দলও যদি করে, আপনি যদি একইভাবে মতাদর্শপন্থী রাজনীতি করেন সেটারও খারাপ। বাংলাদেশ একটা ইনক্লুসিভ মধ্যপন্থার আকাঙ্ক্ষা, নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্রের জন্য গণঅভ্যুত্থান হয়েছিল। কোনো মতাদর্শপন্থী, কোনো আরএসএস মডেল, কোনো ইসলামের নামে মুসলিম সেন্টিমেন্টের রাজনৈতিক ব্যবহারের জন্য গণঅভ্যুত্থান হয়নি। ফলে আপনি গণঅভ্যুত্থানের সুবিধা নেওয়ার যা নেওয়ার নিচ্ছেন, কিন্তু গণঅভ্যুত্থানের দায় ও দায়িত্ব নেওয়ার কাজটা বাকি রয়ে গেছে। ফলে আগামী দিনে যারা গণতান্ত্রিক রাজনীতি এখানে আপনার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়, তারাই এখানে আসলে দিল্লিকে মোকাবেলা করতে চায়। এর বাইরে যারা দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে রাস্তাঘাট বন্ধ করে অ্যাম্বুলেন্সে রুগী হত্যা করে মারে, হ্যাঁ, তারা আসলে ভারত বিরোধী ভারতীয় রাজনীতি করে, তারা আসলে আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি এখানে করতেছে। ফলে আমরা এখানে দেখব কে জনগণকে এম্পাওয়ার করে। আমরা কোনো দলীয় ক্যাডারকে এম্পাওয়ার করার রাজনীতি দেখতে চাই না, কোনো ক্যাডার ভিত্তিক সুশৃঙ্খল সন্ত্রাস দেখতে চাই না। আমরা দেখতে চাই ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপিত হবে এবং বহু মত একসাথে পথ চলবে। কেউ সোশ্যাল মিডিয়া, পার্সোনাল লাইফে, হ্যাঁ, আপনার বক্তব্য আপনি অপছন্দ করেন, দ্বিমত করেন, কিন্তু আমার মর্যাদা আপনি হানি করবেন না। দল যার যার, রাষ্ট্রসভার এরকম একটা কাঠামোর মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে প্রথম কাজ হলো আপনি মানুষের রেসপেক্ট বজায় রাখবেন, এবং পলিটিক্স একটা এথিক্যাল অ্যাক্টিভিটি, এটা ম্যানুভারিং করার জিনিস না, এটা লাইং এর জিনিস না। আপনি যদি মিথ্যাচার করেন, প্রতারণা করেন, পরিণতি হাসিনার মতো হবে। ধন্যবাদ রেজাউল করিম রনি। শেষে কি যোগ করতে চান ডক্টর সাজিদুল হক রুবেল? এই বর্তমান অনির্বাচিত
এই যে সরকার, এই যে অস্থিতিশীলতা, এই যে নৈরাজ্যকর জায়গা, এই জায়গা থেকে বেরোতে হলে একটি নির্বাচন প্রয়োজন। একটি নির্বাচন ছাড়া আমরা আর সামনে আগাতে পারবো না। এবং সেই ক্ষেত্রে সেটা মন্দের ভালো নির্বাচন হোক, একটা ভাঙাচোরা নির্বাচন হোক, একটা ন্যূনতম গ্রহণযোগ্য হোক, তাও আমরা প্রত্যাশা করি জাতি হচ্ছে এই ব্যাপারে সহযোগিতা করা দরকার, সমস্ত জনগণের সহযোগিতা করা দরকার, যে এখানে একটা নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার পাই, নির্বাচিত গণপ্রতিনিধি পাই। গণতন্ত্রের দিকে বাংলাদেশকে যাইতে হবে। বহুদিন ধরে আমার ভোটাধিকার ছিনতাই হয়ে আছে, ভোটাধিকার ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। সকলকে পরমত সহিষ্ণু হওয়া দরকার, সকলকে গণতান্ত্রিক হওয়া দরকার। আমি শুধু আমার কথা বলবো না, আমার বিরুদ্ধে যে কথা বলবে তার সেই কথা বলার অধিকারকেও আমার রক্ষা করতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্র। একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা আমাদের সবারই। অনেক ধন্যবাদ ডক্টর সাজিদুল হক রুবেল, রেজাউল করিম রনি এবং জয়নাল আবেদিন শিশির আমাদের আজকের কড়া আলাপে আসার জন্য। দর্শক, এই ছিল স্টার নিউজ কড়া আলাপের আজকের আয়োজন। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।